জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশের একটি গণতান্ত্রিক গণঅভ্যুত্থান যা ২০২৪ সালের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের ধারা সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলন মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা ২০২৪ সালের ৫ই আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। প্রায় ২,০০০ মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশকে শাসন করার পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সেই দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা দেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সকল হত্যার তদন্তের প্রতিশ্রুতি দেন। হাসিনা সরকারের পতনের ৩ দিন পর ৮৪ বছর বয়সী দেশের একমাত্র নোবেল বিজয়ী এবং ক্ষুদ্র ঋণের পথিকৃত অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আমরা এবারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কালপুঞ্জি সমূহ জেনে নিই। ৫ জুন সরকারি চাকরি নিয়োগ ব্যবস্থায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে ২০১৮ সালে সরকার কর্তৃক জারি করা সার্কুলারকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। ঘোষণার পরপরই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং বিভিন্ন শ্রেণীর লোকদের জন্য ৫৬% চাকরি সংরক্ষণ করার সুবিধা দেয়ার কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে। সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলেও শিক্ষার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করতে অস্বীকার করে এবং কোটা বাতিলের নতুন নির্বাহী আদেশের দাবি জানায়। ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পদ্ধতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। তবে ঈদুল আজহা উদযাপনের কারণে বিক্ষোভ শান্ত হলেও বিরতির পর তা আবার শুরু হয়। ১ জুলাই ২৪ দিনের বিরতির পর শিক্ষার্থীরা কোটা বাতিলের নতুন নির্বাহী আদেশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে। এরপর আন্দোলনকারীরা দাবি পূরণের জন্য ৪ জুলাই সময়সীমা নির্ধারণ করে দেয়। ২ জুলাই শিক্ষার্থীরা শাহবাগ মোড় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অন্তত ২০ মিনিট অবরোধ করে রাখে। ৩রা জুলাই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে একটি মিছিল বের করে এবং শাহবাগে বিক্ষোভ মিছিল করে নগরের অন্যতম ব্যস্ত মোড়টি প্রায় ১.৫ ঘন্টা অবরোধ করে রাখে। এছাড়া ছাত্ররা অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বিক্ষোভ অব্যাহত রাখে। ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেনি, যা কার্যত কোটা বাতিলের ২০১৮ সালের সার্কুলারকে অবৈধ করেছে। ফলে শিক্ষার্থীরা সারা দেশে তাদের বিক্ষোভ আরও তীব্র করে তোলে। ৫ জুলাই সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণা জোরদার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে এবং ৭ জুলাই রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়ে দিনের কর্মসূচি শেষ করে। তারা এর পাশাপাশি ৬ জুলাই শনিবার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান, বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ করে। ৬ জুলাই বিক্ষোভকারী শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচির প্রথম দিনে রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, হেয়ার রোড, মিন্টো রোড, সায়েন্স ল্যাব, বাংলা মোটর মোড় এবং ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ প্রধান সড়কগুলো কয়েক ঘন্টার জন্য অবরোধ করে রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে, ইডেন কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেন।
দিনের কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদে আইন প্রণয়নের মাধ্যমে সরকারি চাকুরির সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের এক দফা দাবি নিয়ে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ৭ জুলাই বাংলা অবরোধে শিক্ষার্থীরা রাজধানীতে অবরোধ কর্মসূচি পালন করায় ঘন্টার পর ঘন্টা স্থবির হয়ে পড়ে ঢাকা মহানগরী। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ৮ জুলাই শিক্ষার্থীরা এদিন ঢাকার ১১টি স্থানে অবরোধ করেছে। ৯টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, 6টি মহাসড়ক সহ 3টি স্পটে রেলপথ অবরোধ করে। ৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে ভোর থেকে সন্ধ্যা অবরোধ ঘোষণা করে। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে আপিল করেন 2 শিক্ষার্থী। 10 জুলাই এদিন আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য কোটার ওপর স্থিতাবস্থা জারি করেন এবং সব গ্রেডে চাকরির নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা। 11 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনকারীরা দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে তাদের পেশি শক্তি ব্যবহার করছে, যা অযৌক্তিক ও বেআইনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা সীমা অতিক্রম করছে। শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং মহানগরীর বাইরে মহাসড়কে অবস্থান বিক্ষোভ করে এবং পুলিশের বাধা সত্ত্বেও সড়ক, মহাসড়ক এবং রেলপথে যান চলাচল ব্যাহত করে। 12 জুন বিকেল 5টার দিকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়ে এই এলাকা অবরোধ করেন। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করতে গেলে ছাত্রলীগের একটি দল আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এ সময় ভিডিও ধারণকারী এক শিক্ষার্থীকে একটি হলে নিয়ে গিয়ে মারধর করে ছাত্রলীগের সদস্যরা। 13 জুলাই সাপ্তাহিক ছুটির দিন থাকলেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শিক্ষার্থীরা সন্ধ্যায় ঢাকায় একটি সংবাদ সম্মেলন করেন। অভিযোগ জানায় যে মামলা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা ঘোষণা করেন যে পরের দিন তারা সব গ্রেডের সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন। 14 জুলাই শিক্ষার্থীরা রাজধানীতে অবস্থান বিক্ষোভ ও অবরোধ সহ মিছিল বের করে এবং পরে তাদের দাবি জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করেন। সন্ধ্যায় গণভবনে এক প্রেস ব্রিফিংয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করেন, যা আন্দোলনকে আরও উস্কে দেয়। শেখ হাসিনার বক্তব্যের জবাবে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব মহিলা হলের ছাত্রীরা ছাত্রাবাসের গেটে কর্তৃপক্ষের লাগানো তালা ভেঙে বিক্ষোভে যোগ দেয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4G নেটওয়ার্ক বন্ধ করতে অপারেটরদের নির্দেশ প্রদান করে। এদিকে বেলা 11:30টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় 13 আন্দোলনকারী আহত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 15 জুলাই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের উচিত জবাব দেবে। ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং নির্বিচারে তাদের পিটিয়ে অন্তত 300 বিক্ষোভকারীকে আহত করে। হেলমেট পরা ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ধ্যা 7:30টার দিকে জোর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রড ও চাইনিজ কুড়াল নিয়ে প্রবেশ করে এবং পরে ঢামেক হাসপাতালের ভেতরে ও বাইরে আহত বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। হাসপাতালের ভিতরে পার্ক করা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে। কয়েক ঘন্টা সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি ছাত্রাবাস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল ও অমর 21 হলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এদিকে সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের রাজশাহী শাখার হামলায় 6 শিক্ষার্থী আহত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ফোনে পরীক্ষা করার কথা বলে ছাত্রলীগের লোকজন তাকে লাঞ্ছিত ও মারধর করে। আন্দোলনকারীরা 16 জুলাই বিকাল 3টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। 16 জুলাই
সারা দেশে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ করে। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালায়। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হওয়ার ফুটেজ ও ছবি এদিন ভাইরাল হয়। রাতে সাধারণ শিক্ষার্থীরা পাল্টা লড়াই করে ছাত্রলীগকে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেয়। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করার পাশাপাশি ঢাবি ও রাবি হলের বেশিরভাগ হলের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এর প্রেক্ষিতে শেখ হাসিনা সরকার দেশব্যাপী স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। তবে পরদিন গায়েবানা জানাজা ও কফিন মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। 17 জুলাই সকালের দিকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেয় এবং ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করেন। ছাত্ররা নিহতদের জন্য গায়েবানা জানাজা আদায় করার চেষ্টা করে, কিন্তু পুলিশ 3টি বিশ্ববিদ্যালয়ে তাদের সমাবেশে হামলা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ করে ছাত্রদের তাদের ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয়। সন্ধ্যা 7:30টার দিকে হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং ঘোষণা করেন যে তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্ত শুরু করবেন। গোটা প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত তাদের হতাশ করবে না। শিক্ষার্থীরা পরের দিনের জন্য সারা দেশে পরিবহন চলাচল বন্ধ রাখার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানায়। 18 জুলাই সম্পূর্ণ শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে ঢাকায় ও অন্যান্য 47টি জেলায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। হাজার হাজার শিক্ষার্থী পরিবহন বন্ধ কার্যকর করার জন্য অন্যান্য বিভিন্ন গ্রুপের সাথে যোগ দেয়। পুলিশ ও অজ্ঞাত ব্যক্তিরা বুলেট, শটগানের গুলি ও রাবার বুলেট দিয়ে তাদের ওপর গুলি চালালে কমপক্ষে 29 জন শহীদ হওয়ার নিশ্চিত খবর পাওয়া যায়। পুলিশ ও ছাত্রলীগের লোকজন ব্র্যাক ইউনিভার্সিটি ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আন্দোলনকারীরা বিটিভি ভবন, সেতু ভবন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করা হয়। সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় এবং মেট্রো রেলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। ঢাকা ছাড়াও দেশের 47টি জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয় অন্তত 15 জন। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজনের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের অর্থাৎ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। 19 জুলাই এই দিনে শেখ হাসিনা সরকার মধ্যরাতে দেশব্যাপী কারফিউ জারি করে এবং দিনব্যাপী সহিংসতায় কমপক্ষে 66 জন নিহত হওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করে। নরসিংদীর কারাগার, মেট্রো রেল স্টেশন ও বিআরটিএ অফিস সহ আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দেওয়ার প্রয়াসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসমাগম ও মিছিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। 18 জুলাই থেকে ইন্টারনেট অ্যাক্সেস দেশব্যাপী বন্ধ করে দেয়া হয়। তবে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন সহিংসতা, গুলি, অগ্নিসংযোগ ও মৃত্যুতে কেঁপে ওঠে রাজধানী ঢাকা। মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশন ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়। অন্যান্য জেলায়ও ঘটে। কেবল ঢাকা মহানগরীতে গুলি ও সংঘর্ষে 44 জন নিহত হয়। ঢাকার বাইরে মোট 59 জন নিহত হয়। এতে ছাত্র, রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ, সাংবাদিক, পথচারী সহ কয়েক শতাধিক মানুষ। শুরু থেকে শুধু শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিলেও শুক্রবার স্থানীয়দেরও আন্দোলনে যোগ দিতে দেখা যায়। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের ডাক ব্যাপকভাবে অব্যাহত থাকে। সকাল 10টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয় অর্থাৎ রুয়েটের শিক্ষকরা মুখে কালো চাদর পরে বিক্ষোভ করেন। বেলা আনুমানিক 12:45 কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় বিক্ষোভকারীরা থানা ঘেরাও করার পরে পুলিশ স্টেশনের ভিতর থেকে জনতার ওপর গুলি চালানো হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়। নরসিংদীতে জনতা কারাগারে ঢুকে জেলা কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় 900 বন্দুক নেয় এবং 80টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ডের বেশি গুলি লুট করা হয় বলে অভিযোগ করা হয়। সারা দেশে বিক্ষোভকে কেন্দ্র করে মোট 103 জন নিহত হয়। রাতে কারফিউ জারি করা হয়, সেনা সদস্যদের মোতায়েন করা হয়। সারা দেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। 20 জুলাই সেনা মোতায়েনের মধ্যে কারফিউর প্রথম দিনে অন্তত 26 জন
নিহতের ঘটনা ঘটে। যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূল। মোহাম্মদপুরেও সংঘর্ষ হয়। কারফিউ এর প্রথম দিনেই অন্তত 26 জন নিহতের ঘটনা ঘটে। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখতে না দেয় এবং 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কোটা আন্দোলনের নেতা এবং বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির কয়েকজন নেতাকে আটক করার ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ ইসলামকেও ওই দিন ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। 21 জুলাই সুপ্রিম কোর্ট কোটা মামলার রায় প্রদান করে। সিভিল সার্ভিসের চাকরির বেশিরভাগ কোটা বিলুপ্ত করে এবং সিভিল সার্ভিসে 93% নিয়োগ মেধার ভিত্তিতে সাধারণ আবেদনকারীদের জন্য উন্মুক্ত করে দেয়। কোটার মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, জাতিগত সংখ্যালঘুদের জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 100 কোটা নির্ধারণ করা হয়। এদিকে বিকেল 4:30টার দিকে 56 জন সমন্বয়কের পক্ষ থেকে সংবাদকর্মীদের কাছে একটি যৌথ বিবৃতি পাঠানো হয়, যাতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, 300 জনেরও বেশি ছাত্র ও মানুষ নিহত হয়েছে। শুধুমাত্র আদালতের আদেশ ব্যবহার করে সরকার হত্যার দায় এড়াতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ কিছু মূল সংগঠককে তুলে নিয়ে গেছে এবং তাদের বিবৃতি দিতে বাধ্য করার ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। সহিংসতা নিয়ে জাতিসংঘ, ইইউ, যুক্তরাজ্যের উদ্বেগ প্রকাশ করায় 3 বাহিনীর প্রধানরা অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনী হাসিনার সঙ্গে দেখা করেন। কারফিউ চলতে থাকে এবং আরও 7 জন নিহত হয়। 22 জুলাই আগের দিনের সংঘর্ষে আহত অন্তত 6 জন মারা গেছেন। শেখ হাসিনা বিএনপি ও জামাতকে পরিণতির হুঁশিয়ারি দেন। স্বাভাবিক অবস্থা ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান। বিএনপি ও জামাত নেতাদের গ্রেপ্তার অব্যাহত থাকে। আদালতের আদেশের ভিত্তিতে প্রণীত কোটা সংস্কার সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপনের অনুমোদন দেয় শেখ হাসিনা। এদিন সংঘর্ষে আরও 13 জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং মৃতের সংখ্যা এ নিয়ে দাঁড়ায় 187 জন। 24 জুলাই আন্তঃজেলা বাস ও লঞ্চ চলাচল আংশিকভাবে চালু করা হয়। ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারীকে 5 দিন ধরে নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং রিফাত রশিদকে 19 জুলাই অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়। আসিফ এবং বাকের দুজনেই ফেসবুকে পোস্ট করেছিলেন যে 5 দিন তাদের চোখ বেঁধে রাখা হয়েছিল। রাজধানীর হাতিরঝিল এলাকায় আসিফ মাহমুদকে এবং ধানমন্ডি এলাকায় আবু বকরকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। 25 জুলাই জাপান নেতা আন্দারিব রহমান পার্থ, ব্যবসায়ী ডেভিড হাসনাত সহ আরও 10 খানেক নেতাকে গ্রেপ্তার করা হয়। সোশ্যাল মিডিয়া বন্ধ রাখা হয়। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ক্র্যাকডাউন বন্ধ করার আহ্বান জানায়। সেনা মোতায়েনের পর হাসিনা প্রথম জনসম্মুখে উপস্থিত হয় এবং একটি ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যায়। চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যায়। মৃত্যুর সংখ্যা 204 জনে দাঁড়ায়। শুক্রবার ও শনিবার সপ্তাহান্তে 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। অ্যামনেস্টি বলেছে যে পুলিশ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে। শিক্ষার্থীরা বলেছেন তারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করেই কোটা সংস্কারের সার্কুলারে কোনো সমাধান দেখছেন না। সমন্বয়কারী নাহিদ ইসলাম এক বিবৃতিতে বলেন, কোটা নিয়ে সংসদে কোনো আইন পাশ হয়নি, তাই এখনো চূড়ান্ত সমাধান হয়নি। 26 জুলাই পুলিশের গোয়েন্দা শাখা 3 সংগঠককে তুলে নেয়। সারা দেশে ব্লক রেইড শুরু হয়। অন্তত 555টি মামলা হয় এবং 6264 জনকে গ্রেপ্তার করা হয়। কারফিউ ঘোষণার পর জনসমক্ষে হাজির হওয়ার দ্বিতীয় দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে হাসিনা। জাতিসংঘ ক্র্যাকডাউন বন্ধ এবং ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ পুনরুদ্ধারের আহ্বান জানায়। বাংলাদেশের পুলিশ বিভাগের গোয়েন্দা শাখা 3 জন আন্দোলন সমন্বয়কারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায়। 27 জুলাই ডিএমপির গোয়েন্দা শাখা আরও 2 সমন্বয়কারী সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয়। তাদের ব্যক্তিগত নিরাপত্তা দিতে এবং সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় ডিবি কার্যালয়। এর মধ্যে দিয়ে 11 দিনে মোট
121 জনকে গ্রেপ্তার করা হয় এবং এর মধ্যে শুধু রাজধানীতে গ্রেপ্তার করা হয় 2526 জনকে। ঢাকায় 14টি পশ্চিমা দেশের কূটনৈতিক মিশন একটি যৌথ চিঠি জারি করে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায় কাজের জন্য জবাবদিহি করতে বলা হয়। 28 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাওয়াসসুমকে হেফাজতে নেয় ডিবি। পরে রাত 9টার দিকে ডিবি কার্যালয়ে রেকর্ড করা হয় একটি ভিডিও গণমাধ্যমে পাঠানো হয়, যেখানে আগে হেফাজতে নেওয়া 6 সমন্বয়কারী সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনায়। তবে 3 সমন্বয়কারী মাহিন সরকার, আব্দুল কাদের এবং আব্দুল হান্নান মাসুদ বলেন যে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের ভিডিও বার্তাটি বিক্ষোভকারীদের আসল অবস্থান নয়। সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে জিম্মি করা হয়েছিল এবং বার্তা পড়তে বাধ্য করা হয়েছিল। তারা পৃথক বার্তায় বলেন, ডিবি কার্যালয়ে অস্ত্রের মুখে 6 সমন্বয়কের ভিডিও বিবৃতি দেয়া হয়েছে। ডিবি অফিস কখনোই শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের জায়গা নয়। দেশব্যাপী ক্র্যাকডাউন চলমান থাকে। মোবাইল ইন্টারনেট চালু করা হয় কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ রাখা হয়। সরকার প্রথমবারের মতো মৃতের সংখ্যা 147 বলে জানায়। 29 জুলাই সরকার ছাত্রনেতাদের মুক্তির আলটিমেটাম উপেক্ষা করার পরে ছাত্র এবং জনগণ দেশের বিভিন্ন অঞ্চলে বড় আকারের বিক্ষোভ পুনরায় শুরু করে। ঢাকায় 2822 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। জামাত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় সরকার। সোশ্যাল মিডিয়ায় তাদের সাথে খাওয়ার ছবি শেয়ার করা সহ 6 কোটা সংগঠককে উপস্থাপন করা নিয়ে ডিবিকে তিরস্কার করে হাইকোর্ট। সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে ছাত্র হয়রানি ও গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানায়। তারা আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান এবং চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত সমাবেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মুহূর্ত নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়। শিক্ষকরা এই নিপীড়নকে জুলাই গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন। মন্ত্রিসভার বৈঠকে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার ঘোষিত শোক দিবস প্রত্যাখ্যান করে। পাল্টা পদক্ষেপে তারা একটি অনলাইন প্রচারণা শুরু করে, তাদের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল লাল করে দেয় এবং রাজধানীতে অন্যান্য স্থানে বিক্ষোভ করে। কোটা আন্দোলনের 6 সংগঠক এ সময়ে এখনো পর্যন্ত ডিবি হেফাজতে ছিল। এ সময়ে কোটা আন্দোলনের 6 সংগঠক সহ পরীক্ষার্থীদের পুলিশ হেফাজত অথবা জেল থেকে মুক্তি না দিলে শত শত এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। 31 জুলাই হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, জোরপূর্বক গুম এবং ছাত্র ও নাগরিকদের হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্ররা মার্চ ফর জাস্টিস নামে প্রতিবাদ করতে থাকে। শিক্ষার্থীদের 9টি সুনির্দিষ্ট দাবির পক্ষে দেশব্যাপী আদালত প্রাঙ্গণ, ক্যাম্পাস এবং রাস্তায় দুপুর 12টায় বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করা হয়। সকাল 11টা 20 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভের সমর্থনে বিশ্ববিদ্যালয় গেট থেকে কোর্ট পয়েন্টের দিকে মিছিল বের করে। দুপুর 1:15 দিকে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের দিকে মিছিল বের করেন। বাংলাদেশ শিশু একাডেমির কাছে পুলিশ তাদের অগ্রগতি বন্ধ করে দেয়, ফলে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। এর প্রতিক্রিয়ায় ছাত্ররা দোয়েল চত্বরে জড়ো হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোয়াইট প্যানেলের শিক্ষকরা এই আন্দোলনে যোগ দেন। প্রায় 3 ঘন্টা বিক্ষোভের পর বিকেল 3টার দিকে ঢাকায় বিক্ষোভ শেষ হয়। সকাল 11টা নাগাদ বিক্ষোভকারীরা চট্টগ্রাম আদালত চত্বরে জড়ো হতে শুরু করে। পুলিশি ব্যারিকেড সত্ত্বেও প্রায় 200 জন বিক্ষোভকারী চত্বরে প্রবেশ করেন এবং অবস্থান নেন। 50 থেকে 60 জন বিএনপিপন্থী আইনজীবী ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অন্যদিকে আওয়ামীপন্থী আইনজীবীরা পাল্টা মিছিল বের করেন। বেলা 3:15টার দিকে আদালত চত্বর থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত একটি পদযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামে বিক্ষোভ শেষ হয়। বিক্ষোভের অংশ হিসেবে দুপুর 12টা 20 থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 13 দিন বন্ধ থাকার পর বিকেল 3টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আবার খুলে দেওয়া হয়।
পহেলা আগস্ট সরকার জামাতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি এর সহযোগী সংগঠনগুলোকেও সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করে। জাতিসংঘ সহিংসতা তদন্তে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয়। আন্দোলনের 6 জনকে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। বিক্ষোভকারীরা নিহতদের জন্য গণমিছিল ও প্রার্থনা করে। 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ শেষ করে। 2রা আগস্ট বিক্ষোভকারীরা হত্যার প্রতিবাদ অব্যাহত রাখে। হাজার হাজার মানুষ বিচারের জন্য মিছিলে যোগ দেয়। রাজধানী সহ অন্যত্র আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের হামলায় বিক্ষোভকারীদের আরও 2 জন নিহত হন। বিক্ষোভকারীরা আগামী দিনের জন্য দেশব্যাপী বিক্ষোভ এবং 4 আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন। 7 ঘন্টার জন্য আবারও বন্ধ হয়ে যায় ফেসবুক। ডিবি হেফাজতে থাকা 6 সংগঠক বলেন, ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি। চলমান সহিংসতা ও নাশকতার ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার 78 জন এইচএসসি পরীক্ষার্থী সারা দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান। তাদের মধ্যে ঢাকা বিভাগের 55 জন, চট্টগ্রাম বিভাগের 14 জন, খুলনা বিভাগের 6 জন এবং রংপুর বিভাগের 3 জন রয়েছেন। এদিকে শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে 32 শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকরা শিশুরা যাতে আবার স্কুলে ফিরে আসে তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 3রা আগস্ট কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম ঘোষণা করেন যে তাদের সরকারের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিকাল 5:30টার দিকে প্রধান সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম শহীদ মিনারে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তৃতা করেন, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের জন্য একক দাবি ঘোষণা করে এবং আহ্বান জানায় গত 4 আগস্ট থেকে ব্যাপক অসহযোগ আন্দোলন যা কোটা আন্দোলনের অবসান ঘটিয়েছে। সকাল 10টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল বের করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের সামনে জড়ো হয়ে স্লোগান দেয়। একক দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। এটি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি, অর্থাৎ 9 দফাকে এই এক দফায় পরিণত হয়। চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটে। এ সময় বাড়ির সামনে পার্কিং করা 2টি গাড়ি ভাঙচুর এবং একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বিকেল 5:30টার দিকে লালখান বাজারে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। হামলার সময় অফিসে আগুন দেওয়া হয়। অপর একটি ঘটনায় গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের মূল সমন্বয়ক আবু সাইদের মৃত্যুর ঘটনায় 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই 2 কর্মকর্তা হলেন রংপুর পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। সিলেটে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়। দুপুর 1:30টার দিকে কুমিল্লার রেসকোর্সে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে গুলি চালায়। এতে 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এবং মোট 30 জন আহত হয়। উগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সংঘর্ষ চলে প্রায় 2 ঘন্টা। সংঘর্ষ চলাকালে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের রাউন্ড নিক্ষেপ করে। নগরীর সাতমাথা, সার্কিট হাউস মোড়, রোহিনা আফরোজ রোড, কালীবাড়ি রোড, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়ক, জেলখানা মোড় সহ বেশ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং আরও 50 জন শিক্ষার্থী আহত হন। ঢাকা সহ দেশের অন্তত 21টি জেলায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে 14 পুলিশ কর্মকর্তা সহ প্রায় 91 জন নিহতের ঘটনা। এই দিনটিতে বিক্ষোভ, মারাত্মক আঘাত। গণমাধ্যমের খবরে বলা হয় সহিংসতায় অন্তত 90 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জে গণপিটুনিতে নিহত 13 পুলিশ রয়েছে। বিক্ষোভকারীরা নগরের প্রধান সড়কসমূহ অবরোধ করার ফলে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে পাশাপাশি আওয়ামী লীগের কার্যালয়কে লক্ষ্য করে আন্দোলনরত ছাত্র জনতা বেশ
আক্রমণমুখী হয়ে ওঠে। পুলিশ বাহিনী কাঁদানে গ্যাস ছোড়ে এবং রাবার বুলেট ছুড়ে বলে তারা দাবি করে। তবে প্রকৃত বুলেটে অনেকে আহত এবং নতুন করে বিক্ষোভের ফলে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সন্ধ্যা ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ ঘোষণা করে। হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনা করে বলে যে যারা নাশকতা এবং ধ্বংসযজ্ঞে জড়িত তারা আর ছাত্র নয় বরং সন্ত্রাসী। এই সময় বিক্ষোভকারীরা তাই পদত্যাগের আহ্বান জানায়। সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে শিক্ষার্থীরা দেশের সব প্রান্ত থেকে ঢাকায় পদযাত্রা করার পরিকল্পনা ঘোষণা করে। সেনাবাহিনী ও পুলিশ জনগণকে কারফিউ না ভাঙতে বা আইন লঙ্ঘন না করার আহ্বান জানায়। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেনা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং হত্যাকাণ্ডের নিন্দা জানান। সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান বলেন, সশস্ত্র বাহিনী সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। ৫ আগস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কারফিউ অমান্য করে রাজধানীর কেন্দ্রে একত্রিত হয়। হাসিনার পতনের প্রাক্কালে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়ে আগ্রাসন প্রদর্শন করে। মাস টু ঢাকা ডাকে সাড়া দিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও দেশবাসী রাজধানী। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র হস্তান্তর করে। এরপর হাসিনা তার বোন রেহানাকে নিয়ে একটি সামরিক বিমানে করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যায়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান এবং পরে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি জনসাধারণ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে করে এবং ফ্যাসিস্টের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করে ঢাকা সহ সারা দেশে বিজয় উদযাপন। সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা প্রদান করেন।